আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মুজিব শতবর্ষে বাগেরহাটে 433 ভূমিহীন পাচ্ছে স্থায়ী ঠিকানা, অগ্রাধিকার দেয়া হচ্ছে সিডর ও আইলায় ক্ষতিগ্রস্তদের। জনমনে তৈরি হওয়া ভীতি কাটাতে শীর্ষ ব্যক্তিদের আগে টিকা নেয়ার পরামর্শ জাফরুল্লাহ চৌধুরীর, ভারতীয় টিকা নিয়ে প্রশ্ন রিজভির। রাজধানীর বাজারে আরও বেড়েছে সয়াবিন তেলের দাম, ফের ঊর্ধ্বমুখী চালের দর, বিপাকে ক্রেতারা। দ্বিতীয় ওয়ানডেতেও উইন্ডিজকে চেপে ধরেছে টাইগাররা, জিতলেই সিরিজ বাংলাদেশের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুজিব শতবর্ষে বাগেরহাটের উপকূলীয় এলাকায় জলবায়ু উদ্বাস্তুদের মিলছে স্থায়ী ঠিকানা। ভূমিহীনরা পাচ্ছেন 433টি ঘর, অগ্রাধিকার দেওয়া হয়েছে সিডর ও আইলায় ক্ষতিগ্রস্তদের। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত ভূমিহীনরাই যেন বাড়ি পায় তা নিশ্চিত করা হয়েছে। অনিয়ম প্রতিরোধে ছিল বাড়তি সতর্কতা। তাইমুর রশিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজীব দাস। অপর্ণা রানী আইলায় সব হারিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন আমপানিও। তবে তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে সরকারের আশ্রয়ণ প্রকল্প। প্রধানমন্ত্রীদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সে আমাদের জন্য যে এত কিছু করে, তাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এই চিত্র বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামের। সবখানি চোখে পড়বে প্রাকৃতিক দুর্যোগের আঘাতের ভয়াবহ চিহ্ন। এ যেন প্রকৃতির সাথে টিকে থাকার নিরন্তর সংগ্রাম। এই পরিস্থিতিতে মাথার উপর একটা ছাদ যেন বিশাল পাওয়া। কুড়ে ঘরের ভিতরে ছিলাম, সে আমাকে আজ বড় রকমের স্বপ্ন দেখাইছে। খুবই কষ্টে ছিলাম, আর এখন এই ঘর পেয়ে খুবই খুশি হয়েছি। ছেলেটা ভবিষ্যতে এই জায়গায় থাকতে পারবে, কেউ আর সরাইতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী যে এই ঘূর্ণিঝড় সহনীয় যে ঘর উপহার আমাদেরকে দিয়েছে শরণখোলা উপজেলাবাসীকে, এজন্য আমরা চিরকৃতজ্ঞ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, শুধু প্রাকৃতিক দুর্যোগপ্রবণ শরণখোলা উপজেলাতেই 200 জন ভূমি ও গৃহহীন পাচ্ছেন সেমি পাকা বাড়ি, সাথে 2% জমির মালিকানা। বললেন, খাস জমি উদ্ধারই বড় চ্যালেঞ্জ। প্রত্যেক উপকারভোগীর সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি যে এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের কোনো মূল্য হয় না। আপনারা অবশ্যই এটা একেবারে বিনামূল্যে পাবেন, এবং কেউ যদি কোনো আর্থিক অনিয়মের কথা বলে বা কোনো দাবি করে, কোনোভাবেই তাদেরকে কোনো ধরনের অর্থ দিবেন না। শনিবার গণভবন থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সে বাড়ি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাগেরহাটের যে 9টি উপজেলায় এই আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ ধরনের বাড়ি তৈরি হচ্ছে, তার প্রায় অর্ধেকই এই শরণখোলা উপজেলায়। এর কারণ, সিডর, আইলা কিংবা যে কোনো সাইক্লোনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন এই এলাকার মানুষ। এমন বাস্তবতায় এমন মাথা গোঁজা ঠাঁই পেয়ে খুবই খুশি তারা। প্রত্যাশা, এই প্রকল্প যেন চলমান থাকে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, শরণখোলা, বাগেরহাট। সরকারি টিকা শেষ হওয়ার আগে বেসরকারি টিকা আনলে সরকারিভাবে আনা টিকাও বেহাত হয়ে বাজারে বিক্রি করা হতে পারে। গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত এক আলোচনায় এই শঙ্কা প্রকাশ করেন বিশিষ্টজনেরা। টিকা দেয়া নিয়ে জনমনে তৈরি হওয়া ভীতি কাটাতে শীর্ষ ব্যক্তিদের আগে এই টিকা দেওয়ার পরামর্শ দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ভারতের দেয়া উপহার 20 লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে বৃহস্পতিবার। চলছে টিকা দেবার নানা রকম প্রস্তুতি। একেবারে শুরুর দিকে হওয়ায় কাদের আগে টিকা দেওয়া উচিত, এ নিয়ে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। শুধু তাই নয়, আলোচনা চলছে বিভিন্ন ধাপে সামনে যে আরও টিকা আসতে যাচ্ছে তা নিয়েও। জনগণকে আস্থা অর্জনের জন্য আমি প্রস্তাব করছি, মাননীয় প্রধানমন্ত্রী টেলিভিশন ক্যামেরায় আপনাদের সামনে উনি পয়লা ভ্যাকসিনটা নেবেন। জনমনে অনেক প্রশ্ন রয়েছে এই টিকাকে ঘিরে। এই টিকা বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করবে কিনা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, টিকা নেবার পর কতদিন কাজ করবে, করোনার টিকার সুষ্ঠু ব্যবস্থাপনার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এই প্রশ্নগুলো উঠে আসে। এটা কাজ করবে, কারণ আমাদের বাংলাদেশে যেরকম জেনোম সিকোয়েন্স করা হয়েছে, পৃথিবীর সব জায়গায় এটা করা হয়েছে। এই ভ্যাকসিনের সাইড ইফেক্ট নাই। আমাদের দেশে দেওয়ার পরে কোনো সাইড ইফেক্ট যদি আমাদের নজরে আসে, সেটা আলাদা কথা। কিন্তু এখন পর্যন্ত যে ভ্যাকসিন আসছে, অন্যান্য জায়গায় টেস্ট করে আসছে, তো কোনো সাইড ইফেক্ট পায়নি। ভ্যাকসিনকে রিফাইন করে আপনার 2 বছর চললো, 5 বছর চললো ইমিউনিটি, সেই ভ্যাকসিন তৈরি করার ক্ষমতা সায়েন্টিস্টরা এখনো অর্জন করেন।
25 জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে কেনা 25 লাখ ডোজের প্রথম চালান আসতে যাচ্ছে বাংলাদেশে। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। ভারত থেকে পাওয়া করোনার ভ্যাকসিনের প্রতি সাধারণ মানুষের আস্থা আনতে রাষ্ট্রের ভিআইপিদের আগে দেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভারতের টিকা সেদেশেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি, অনেকেই সেখানে অসুস্থ হয়ে পড়েছেন। তাই বাংলাদেশে প্রয়োগের ক্ষেত্রে সরকার ও রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের আগে নিতে হবে। রুহুল কবির বলেন, রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রের কোনো সুবিধা আসলে সেটা আগে ক্ষমতাসীনরা পেয়ে থাকেন, প্রয়োজনে ছিনিয়ে নেয়, কিন্তু টিকার ক্ষেত্রে ভিন্ন নীতি হওয়ায় সন্দেহ বাড়ছে। কোন মন্ত্রী যখন বলেন বিএনপি চাইলে করোনা টিকা তাদেরকে সবার আগে দেওয়া হবে, তখন এই টিকার প্রতি মানুষ গভীর ষড়যন্ত্র খুঁজে পায়। টিকা প্রসঙ্গে সরকারি মন্ত্রীদের বক্তব্য সতীনের ছেলেকে বাঘ মারতে পাঠানোর মতো। সরকারের যে ধরনের টিকায় আমদানি করুক, এটি ভালো কি মন্দ সেটি এই নিশিরাতের সরকারই ভালো জানে। সুতরাং উপহার পাওয়া টিকা যদি কোভিশিল্ড হয়, তাহলে সেই টিকা সর্বপ্রথম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নেওয়াই উচিত। সিরাজগঞ্জে পৌরসভায় নবনির্বাচিত কাউন্সিলর তারিকুল ইসলাম খানকে হত্যাকারী যুবক জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই আসামিকে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। শুক্রবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার হাসিবুল আলম। গত 16 জানুয়ারি সিরাজগঞ্জে দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের দিন রাতে প্রতিপক্ষের সমর্থকদের হামলায় নিহত হন বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম খান। এই সপ্তাহেও সয়াবিন তেলের দাম কমেনি, উল্টো বেড়েছে আরও। দোকানিরা জানালেন, নতুন অর্ডারে লিটারে আরও 10 টাকা বাড়তি নেওয়া হচ্ছে। এখনও দাম বাড়ছে চিনি ও আটার। কয়েকদিন স্থিতিশীল থাকার পর দাম বাড়ার তালিকায় আবারও যুক্ত হয়েছে চাল। সয়াবিন তেল নিয়ে আলোচনারও দীর্ঘ হওয়ার আভাস মিলছে বাজারে। দোকানিরা জানালেন, এখনই সয়াবিন তেলের দাম গিয়ে ঠেকেছে 135 টাকা, আর এখনো দাম বাড়ছে প্রতিদিন। যে কোনো অর্ডারম্যান আসতেছে কইছে দাম বাড়তেছে, এখন আমরা কি করব? ধরেন আমরা আগেরও কিছু মাল আছে ওইটাই বেচতেছি, আর অল্প অল্প কিছু কিনতেছি, বেশি মাল কিনতে পারতেছে না। অলরেডি বাড়তি তেলের সয়াবিন রেট আমরা পেয়ে গেছি, এখন বর্তমানে 655 টাকা রেটের তীরের মালটা আমরা পাইছি, রূপচাঁদরও পাইছি। তবে এই পর্যন্ত 4 বারের মতো বেড়ে গেল। রূপচাঁদে 135 টাকা, হ্যাঁ, আবার বলতেছে যে তারা আবার প্রতি লিটারে 5 টাকা করে বাড়বে, নাকি 150 টাকা হবে। এই যে উৎপাদন মূল্য কম হয়েছে। আটা ও চিনিও এর বাড়তি মূল্য জানান দিয়ে যাচ্ছে। কেজি চিনিতে 5 টাকা 4-5 টাকা করে বাড়ছে, আটার দাম বাড়ছে 3-4 টাকা করে এক কেজিতে। ভারত থেকে আমদানির খবরে চালের দাম বৃদ্ধিতে সাময়িক লাগাম টানা গিয়েছিল, তবে আর স্থায়ী হলো না। বলতেছে যে 50 টাকা বস্তায় বাড়ায় দেওয়া হবে, মানে ধানের দাম নাকি বেশি, এটা মিল মালিকরা বলতেছে। আর ইন্ডিয়ান চাল আসার কথা ছিল, কই আসে না, এখানে দাম বেশি, আনলে পড়তে হয় না, চাল ভালো না, নানান মানে অজুহাত। যে এক সপ্তাহ আগে আমরা রশিদি মিনিকেট 58 টাকা আটানা কিনে আনছি, হ্যাঁ, আর আজকেও আমরা সকালে মার্কেটে গেছি, তখন আমার কাছে চাই 59 টাকা আটানা, বলে যে 1 টাকা বাড়াইছে, রশিদি মিনিকেট 1 টাকা বাড়াইছে। কমলো কোন জায়গায়? কমার তো ইতিহাস পাই না আমরা মার্কেটে দেয়া। মোটা ছেলে আসলে এগুলা মানে আর কমার সম্ভাবনা নাই, চিকন ছেলে আসলে এগুলো একটু কমার সম্ভাবনা আছে। চালের মূল্য নিয়ন্ত্রণে মিল মালিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। জিএমা হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা টিনশেড বাড়ি, দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের অবস্থান জিরো টলারেন্স। শুক্রবার সকালে রাজধানী মিরপুর 11 নম্বর সেকশনের 4 নম্বর সড়কে উচ্ছেদ অভিযান পরিদর্শনে যান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তাকে দেখে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে এভাবেই ছুটে আসেন ভুক্তভোগীরা, শুরু করেন আহাজারি। এই সড়কটির দুই পাশের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর করে বসবাস করে আসছিল আটকে পড়া পাকিস্তানি সহ স্থানীয়রা। 75 ফুট চওড়া এই সড়কটি উদ্ধারে বৃহস্পতিবার অভিযান শুরু হয়। শুক্রবার ভাসানীর মোড় থেকে উচ্ছেদের বাকি অংশ শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে এই অভিযান চলে।
ভুক্তভোগীরা দাবি করেন বিনা নোটিশে এভাবে সবকিছু ঘুরিয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। দাবি জানান পুনর্বাসনের। সকালবেলা কোনো টাইম দেয় নাই, মাল সামান সহকারে ভাঙছে। মাল কিছু বাই করছি, কিছু বাই করতে পারি নাই। ঘর বাড়ি তো ভাঙার দরকার নেই, আজকে ঘর বাড়ি দিতে ভাঙে, তাহলে আমরা একটা ব্যবস্থা করে দিক। নিউ সোসাইটি মার্কেটের আন্ডার থেকে সেই টাকাটা যেন আমরা ফেরত পাই, ওইটার বিনিময়ে আমরা ক্ষতিপূরণ পাই। আমি এইটা মেয়রের কাছে আমার আকুল আবেদন। অভিযান প্রসঙ্গে মেয়র বলেন, নগরবাসীর স্বার্থে এসব অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে। এই ঢাকা শহরে কিন্তু সবখানে যেটাই ধরি সেটাই অবৈধ, যেটা ধরি সেটাই অবৈধ। যেই মার্কেট করতে যাই সেই মার্কেটও অবৈধ, যে খাল উচ্ছেদ করতে চাই খালের দুই পারও কিন্তু অবৈধ। এই অবৈধ হতে হতে আমরা যারা বৈধরা যারা আছি আমরা কিন্তু অনেক সংকুচিত হয়ে গেছি। উদ্ধার হওয়া জায়গায় পুনরায় যাতে অবৈধভাবে দখল না হয় সেজন্য নজরদারিতে রাখার কথাও জানিয়েছেন আতিকুল ইসলাম। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশে আলুর ফলন বাড়তে থাকলেও বাড়ছে না রপ্তানি। এতে চাহিদার বেশি উৎপাদিত আলু নিয়ে বিপাকে পড়াই যেন কৃষকের নিয়তি। কার্যকর উদ্যোগ থাকলে রাশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে আলু রপ্তানির সম্ভাবনা দেখছেন রপ্তানিকারকরা। আড়াই বাবুলের ক্যামেরায় মুন্সিগঞ্জ থেকে ফিরে জানাচ্ছেন মাইনুল শোভন। সবুজ শ্যামল বিস্তীর্ণ মাঠ জুড়ে কেবলই ফসলের সম্ভার, আর স্বপ্নে বিভোর আলু চাষিরা ব্যস্ত শস্যের নিবিড় পরিচর্যায়। গেল কয়েক বছর ধরে দেশে আলু উৎপাদন বাড়ছেই, তবে অতি ফলন কখনো কখনো রূপ নেয় বিড়ম্বনায়, সেই সাথে গুনতে হয় লোকসানও। চলতি মৌসুমে আলুর 1,13,00,000 টন ফলনের টার্গেট সরকারের। কৃষি বিভাগের হিসাবে বছরে আলুর অভ্যন্তরীণ চাহিদা 70 লাখ টন, বিপরীতে রপ্তানির পরিমাণ মাত্র 40,000 টন। সে অনুযায়ী 40 লাখ টনেরও বেশি উদ্বৃত্ত আলু নিয়ে বিড়ম্বনা পোহাতে হয় প্রান্তিক কৃষকদের। আলুটা যদি দূরে কোনো জায়গা কি বাংলাদেশ সব জায়গায় আলুটা যদি একটু দূরে কান্ট্রিতে নেয়, বিদেশ নেওয়ার ব্যবস্থা, তাহলে আমাদের একটু ভালো আর কি। সরকার যদি মনে করেন সঠিক মূল্য দিয়ে নেয় তা আমরা বিক্রি করব। বর্তমানে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর ও নেপালে আলু রপ্তানি হচ্ছে নিয়মিত। রাশিয়া বাংলাদেশ থেকে আলু নিতে শুরু করলেও এতে ব্যাকটেরিয়া ধরা পড়ায় 2015 সালে সেটি বন্ধ হয়ে যায়। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াও বাংলাদেশ থেকে আলু নিতে আগ্রহ জানিয়ে পর্যবেক্ষণ দিলেও এ বিষয়ে আর অগ্রগতি নেই। আলু উৎপাদনকারী দেশ আমাদের, যেমন গার্মেন্টসের একটা প্রচার আসছে না, যে সেকেন্ড পজিশন, আলু আমরা 4র্থ পজিশন। তো এটা সারা ওয়ার্ল্ডকে জানাতে হবে। তো হ্যাঁ, আমাদের একটা এক্সিবিশন করতে হবে। আমরা যেমন মালয়েশিয়াতে নিজ উদ্যোগে একটা এক্সিবিশন করেছিলাম, নিজ উদ্যোগে করেছিলাম, সেরকম সরকারি উদ্যোগে আমাদের এক্সিবিশন দরকার। তবে কৃষি বিভাগের দাবি, রপ্তানি বাজার বাড়াতে বদ্ধপরিকর সরকার। বিদেশি যদি রপ্তানি করতে না পারি তাহলে প্রকৃত আমাদের কাঙ্ক্ষিত আমরা দর কৃষক কিন্তু পাবে না। অতএব আমরা চেষ্টা করছি যে রাশিয়া সহ যে সমস্ত এলাকায় আলু বেশি করে খায়, যাদের স্টাপল ফুড, সেই সমস্ত এলাকায় রপ্তানি করব। আলু রপ্তানি বাড়াতে হিমাগার বাড়ানো, সরকারিভাবে ভর্তুকি দিয়ে কৃষকদের কাছ থেকে আলু কেনা সহ কৃষি মন্ত্রণালয়কে কৃষি বিপণন অধিদপ্তরের দেয়া সুপারিশের কোনো বাস্তবায়ন নেই। মাইনুল শোভন, বাংলা ভিশন, মুন্সিগঞ্জ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মুজিব শতবর্ষে বাগেরহাটে 433 ভূমিহীন পাচ্ছেন স্থায়ী ঠিকানা। অগ্রাধিকার দেয়া হয়েছে সিডর ও আইলাই ক্ষতিগ্রস্তদের। জনমনে তৈরি হওয়া ভীতি কাটাতে শীর্ষ ব্যক্তিদের আগে টিকা নেয়ার পরামর্শ জাফরুল্লাহ চৌধুরীর। ভারতীয় টিকা নিয়ে প্রশ্ন রিজভির। রাজধানীর বাজারে আরও বেড়েছে সয়াবিন তেলের দাম। ফের ঊর্ধ্বমুখী চালের দর, বিপাকে ক্রেতারা। দ্বিতীয় ওয়ানডেতেও উইন্ডিজকে চেপে ধরেছে টাইগাররা। জিতলেই সিরিজ বাংলাদেশের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টার রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাদেশে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।